স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। প্রথমবারের মতো বৈঠকে বসেছেন নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। এতে যোগ দিয়েছেন অন্য কমিশনার ও কর্মকর্তারা। সভায় কমিশনের দায়িত্ব নির্ধারণে কমিটি গঠন, ভোটার তালিকা হালনাগাদ ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণে পাওয়া আপত্তির বিষয়ে অবহিতকরণের বিষয়ে আলোচনা হতে পারে। তবে বিশেষ গুরুত্ব পাওয়ার কথা রয়েছে ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি। আগামী জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর কথা রয়েছে। এর আগে গত 24 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এম নাসির উদ্দিন এবং অন্য 4 নির্বাচন কমিশনার শপথ নেন। দর্শক, এই বিষয়ে জানবো, আমাদের সহকর্মী মিজানুর রহমান রয়েছেন এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে। তার কাছ থেকে সেখানকার সব শেষ তথ্য জানতে চাই। মিজান, আমাদেরকে জানাবেন আসলে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে এবং কি কি এজেন্ডা নিয়ে আসলে আলোচনা হয়েছে বা হবে, এবং সে বিষয়ে অতিরিক্ত আরও কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। এজেন্ডা ওই 3টার বিষয় আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে ভোটার তালিকা হালনাগাদ এবং এখানে কমিটি গঠনের বিষয়ে একটা আলোচনা এবং সংসদীয় আসনগুলোর সীমানা প্রাচীর নির্ধারণের ক্ষেত্রে যে আপত্তিগুলো পেয়ে থাকে নির্বাচন কমিশন, সে ব্যাপারে একটা অবহিতকরণের ব্যাপারে একটা আলোচনা হতে পারে। এই 3টি বিষয় নিয়ে এজেন্ডায় রয়েছে এবং আপনি জানেন যে এই এজেন্ডাগুলোর বাইরে বিবিধ একটা অপশন থাকে, সেখানে কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করেন নির্বাচন কমিশনের কমিশনাররা। যেহেতু এই নতুন একটা কমিশন গঠন হয়েছে এবং এই কমিশনের দিকে দেশের সকল মানুষ চেয়ে আছেন, আপনি জানেন যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তাদের যে ভূমিকা থাকবে, এটা দেশবাসীকে তো জানিয়েছেন শপথ নেওয়ার পর যে তারা সবসময় একটা নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবেন এবং তারা বলছেন যে যে কোনো কিছুর বিনিময়ে হলেও দেশবাসীকে তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। তো স্বাভাবিকভাবেই নির্বাচন কেন্দ্রিকই সব কিছু আলোচনা হবে। আপনি জানেন যে যেই পরিস্থিতিটা চলছে এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে, এবং মানুষের একটা প্রত্যাশা হচ্ছে যে গত 3টে নির্বাচন নিয়ে অনেকের অভিযোগ আছে যে ভোটার কেন্দ্রে যেতে না পারা, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া, সে বিষয়গুলোকে কিভাবে পুনরুদ্ধার করবে সেগুলো তো অবশ্যই মিটিংয়ে আসবে। অর্থাৎ নির্বাচনী ব্যবস্থাকে ঠিক রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব কিছু পদক্ষেপ নেওয়ার জন্য তারা পর্যায়ক্রমে আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন, এই বিষয়গুলো আছে। আর যেহেতু তারা একটা নতুন কমিশন, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের একটা চোখ আছে। আর আপনি যেটা বলছেন যে এটা কমিশন সভাটা নিয়মিতই হয়, এর আগেও আমরা দেখেছি অন্যান্য কমিশন প্রধানরাও বিভিন্ন সময় কমিশন সভা করেছেন, এটা তাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে। আজকেও সেরকম একটি সভা হচ্ছে। তো যেহেতু প্রথম, সেই হিসেবে নির্বাচন কমিশনে আজকে সকাল থেকে আমরা তোড়জোড় দেখেছি। এখন 1 ঘন্টা পেরিয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হবে এবং শেষ হলে কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হবে, তখন আমরা বিস্তারিত জানতে পারবো। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এই কমিশনের কাছে তো সবার প্রত্যাশা আগামী নির্বাচনের রোড ম্যাপ নিয়ে। তো এই বিষয়ে সভায় কোনো আলোচনা হয়েছে কি বা কোনো বিষয় আপনি জানতে পেরেছেন? দেখুন, সে বিষয়টি নিয়ে এখনও এরকম কোনো আলোচনা হয়নি, যদিও এটা অনেকের কাছে, বিশেষ করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অংশীজন যারা, রাজনৈতিক দল, এর সাথে অন্যান্য যে সমস্ত সংশ্লিষ্ট আছে অংশীজনরা আছে, তারা কিন্তু এটা নিয়ে বারবার বলছে যে সরকারের কাছ থেকে একটি নির্বাচনী রোডম্যাপ। কিন্তু আমরা দেখেছি যে এর আগে যখন কমিশনগুলো ছিল, তখন কমিশনের পক্ষ থেকেই কিন্তু সাধারণত রোডম্যাপ ঘোষণা করা হয়, যদিও অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল কয়েকজন ব্যক্তি বলেছেন এর মধ্যে যে প্রধান উপদেষ্টা আসলে রোডম্যাপের ব্যাপারে কথা বলবেন। তবে আমরা এর আগে যে কমিশনগুলো যখন কভার করেছি, তখন দেখেছি যে কমিশনের পক্ষ থেকেই সাধারণত রোডম্যাপের বিষয়টি থাকে। তো যেহেতু আজকে কমিশন সভা হচ্ছে, এটা এজেন্ডাতে নেই, তারপরও সংবাদকর্মীরা হয়তো সে বিষয়টি আলোচনায় আনতে পারে, প্রশ্নে আসতে পারে, তখন হয়তো দেখা যাবে যে তারা আসলে কোন ধরনের উত্তর তারা দেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তানভীর। আগারগাঁও থেকে সহকর্মী মিজানুর রহমান যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি। গত 6 বছরের সরকারি তথ্যের বিশ্লেষণে এটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ কারণে অনেকে পালিয়ে ভারতে চলে আসছেন। তবে রোববার দ্য হিন্দুর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,
সরকারের পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়ি দেওয়ার কোনো চেষ্টার ঘটনা ঘটেনি। সব মিলিয়ে চলতি বছর সীমান্ত এলাকা থেকে ৩,৯০৭ জনকে আটক করা হয় বলে জানায় দ্য হিন্দু। হবিগঞ্জের বানিয়াচংয়ে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার রাতে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায় উপজেলার নোয়াপাথারিয়া গ্রামের বাসিন্দা বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি আহাদ মিয়ার অনুসারীদের সাথে একই গ্রামের সুরুজ আলীর টমটম স্ট্যান্ড দখল ও গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জেরে সন্ধ্যায় উভয়ের পক্ষের মধ্যে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তরের হিমেল হাওয়ায় ক্রমেই তাপমাত্রার পারদ নামছে দেশের উত্তরাঞ্চলে। কনকনে ঠান্ডা পড়েছে রাত থেকে সকাল পর্যন্ত। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। পঞ্চগড়ে গত 5 দিন ধরে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির মধ্যে রয়েছে। সোমবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 10.9 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও জেঁকে বসেছে শীত। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। জেলায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.5 ডিগ্রি সেলসিয়াস। একই চিত্র নওগাঁর। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 12.5 ডিগ্রি সেলসিয়াস। সুনামগঞ্জে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। সুরমা, কুশিয়ারা, মহাসিং নদীর ভাঙনে একে একে বিলীন হচ্ছে নদী পাড়ের ঘরবাড়ি, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সর্বস্ব হারিয়ে দিশেহারা ভাটিয়া জেলার মানুষ। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প হাতে নিলেও কোনো কাজ হয়নি বলে দাবি এলাকাবাসীর। সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম সদরগড় গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার সুরমা নদীর ভাঙনে চোখের সামনে হারিয়েছেন আত্মীয় স্বজনের ভিটা। যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে তার ভিটাও। এই দুশ্চিন্তায় নির্ঘুম রাত পার করছেন তিনি। এরই মধ্যে নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়েছে সদরগড় গ্রামের অন্তত 120টি পরিবার। প্রতিদিনই বিলীন হচ্ছে বাড়িঘর সহ ফসলি জমি। 2020 সালে নদী ভাঙন রোধে স্থায়ীভাবে পানি উন্নয়ন বোর্ড 191 কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু করলেও এর কোনো সুফল পাওয়া যায়নি। পুরোটা জায়গায় 120টার মতো ফ্যামিলি ছিল। প্রায় 70টা ফ্যামিলি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আর এখন বর্তমানে 50টা ফ্যামিলি আছে এই জায়গায়। ওরাও উন্নত বাড়িতে থাকতেছে, কেউ ভাড়া থাকতেছে। মাটি তোলার পর থেকেই এই প্রত্যেকটা বাড়িঘর আরো দ্রুত ভাঙ্গা গেছে। আমরা অসহায়ের মধ্যে পড়ছি, আমরা বাড়িঘর তখন থাকারও জায়গা নাই, আমরা এই অবস্থা। জেলার সুরমা, কুশিয়ারা, নলজুর, বটেরখাল, মহাসিং, নাইন্দা নদীর বিভিন্ন এলাকায়ও দেখা দিয়েছে ভাঙন। জেলার 12 উপজেলায় এরই মধ্যে নদীগর্ভে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও গ্রামীণ জনপদ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সুনামগঞ্জে সবচেয়ে ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে দোয়ারাবাজার উপজেলায়। ইতিমধ্যে আমরা 6টি উপজেলায় 11টি স্থান চিহ্নিত করেছি এবং এই ভিতরে আমাদের দোয়ারাবাজার উপজেলায় কিছু অংশে কাজ হয়েছে এবং আমরা 3টে পয়েন্টে, আমরা সুনামগঞ্জের সুরমা নদীর 3টি পয়েন্টে আমরা স্থায়ী প্রতিরক্ষণ ব্যবস্থাপনা করতেছি এবং ইতিমধ্যে ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এবং তারা অলরেডি কাজ মাঠে কাজ শুরু করে দিয়েছে। নদী ভাঙনে ঘরবাড়ি বিলীন হতে থাকায় আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। দীপ্ত বার্তাকক্ষ। পতিত ফ্যাসিস্ট সরকারের বহুমুখী ষড়যন্ত্রের প্রতিবাদে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। কর্মসূচিতে বক্তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
মার্কুইস পাম্পস ও স্যানিটারি ওয়্যারের ডিলার মিট অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MEL গ্রুপের চেয়ারম্যান জাওয়াহিরুল গনি। এ সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় মার্কুইস পাম্পস, স্যানিটারি ওয়্যার, ডরফেন ব্র্যান্ডের গিজার, কিচেন হুড, গ্যাস বার্নার, মেটাল বেসিন ও কিচেন সিঙ্ক। আয়োজকরা জানান, চায়নার বিখ্যাত কারখানাতে মূলত তৈরি হওয়া বিভিন্ন পণ্য মার্কুইস ব্র্যান্ড এদেশে বাজারজাত করে আসছে। বর্তমানে দেশে প্রায় 10 লাখ পরিবার মার্কুইসের পণ্য ব্যবহার করছে। অত্যাধুনিক প্রযুক্তি ও পারফরমেন্স নিয়ে দেশের মোটর বাইক বাজারে এসেছে সুজুকি জিক্সার 250 এবং জিক্সার SF 250। মোটোজিপি প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত পারফরমেন্স ও ডিজাইনের নতুন মাইল ফলক হিসেবে আনুষ্ঠানিকভাবে সুজুকি জিক্সার 250 সিরিজের উদ্বোধন করেছে সুজুকি বাংলাদেশ। রোববার ঢাকার তেজগাঁওয়ে আলোকি প্রাঙ্গণে সুজুকি জিক্সার 250 সিরিজের উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা সিয়াম আহমেদ, র্যানকনের GMD রোমো রৌফ চৌধুরী, র্যানকন হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম সহ সুজুকি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ম্যাট ব্ল্যাক ও ম্যাট ব্লু দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে জিক্সার 250। অন্যদিকে জিক্সার SF 250 পাওয়া যাবে 4টি রঙে। এবার আন্তর্জাতিক। মসজিদে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। স্পিকারে আজান দেয়া হলে সেখানে পুলিশকে সরাসরি বাধা দিতে নির্দেশ দেন তিনি। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় যে মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখা যাবে সেখানে পুলিশকে প্রবেশ করে স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন তিনি। তবে ইসরায়েলের বিরোধী দল এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। এর ফলে বেন গভির ইসরায়েলের নিরাপত্তা আরও বড় হুমকির মুখে ফেলেছেন বলে জানান বিরোধী দলীয় নেতারা। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদান করেছেন। স্থানীয় সময় রোববার বাইডেন তার এই সিদ্ধান্তের ঘোষণা দেন। হান্টার দুটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন এবং শাস্তির জন্য আদালতের রায়ের অপেক্ষায় ছিলেন। বাইডেন জানান, তার ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এই মামলাগুলোকে ন্যায় বিচারের অপব্যবহার বলে অভিহিত করেন তিনি। যদিও এর আগে ছেলের বিচার কাজে হস্তক্ষেপ করবেন না বলে জানান প্রেসিডেন্ট। হান্টার বাইডেন এ বছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এছাড়া কর ফাঁকির ঘটনাতেও তিনি দোষী সাব্যস্ত হন। এই ছিল এখনকার মতো। আমাদের পরের নিউজ আপডেট বেলা 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রুপে। ধন্যবাদ সবাইকে।